প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, তার চিন্তা, তার দর্শন, তার সাহিত্যকর্ম সব কিছু মিলিয়ে আমরা নজরুলকে আবাহন করি, তাকে আবিষ্কার করবার চেষ্টা করি। নজরুল ছিলেন অবিভক্ত ভারতের স্বাধীনতার অগ্রদূত বললে ভুল হবে, স্বাধীনতার মূল কণ্ঠস্বর। তিনি রাজনীতিবিদদের পাশাপাশি তার সাহিত্যের কণ্ঠস্বরকে এমন উঁচুতে নিয়ে গিয়েছিলেন যে সব কিছু ঢাকা পড়ে নজরুলই সামনে চলে এলো। এবং এখন অমর্ত্য সেন বলছেন যে রেনেসার মূল মন্ত্র ছিল নজরুলের গান, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এবং আমরা জানি সুভাষচন্দ্র বসু বলছেন যে আমরা নজরুলকে এমনভাবে দেখি যে আমরা যখন স্বাধীনতার যুদ্ধে যাব তখনও নজরুলের গান গাইব, কারাগারে যাব নজরুলের গান গাইব, আমরা যখন যুদ্ধ থেকে বিজয় হয়ে ফিরব তখনও নজরুলের গান গাইব। ভারতবর্ষের অনেক প্রদেশে গিয়েছে, কিন্তু নজরুলের প্রদায়ী জীবনদায়ী গান আমরা আর কোথাও কারোর মধ্যে শুনিনি। অর্থাৎ স্বাধীনতার মূল জায়গায় ছিলেন নজরুল। প্রিয় দর্শক, আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, নজরুলের স্বাধীনতার চিন্তা। এটি হচ্ছে আমাদের প্রতিপাদ্য। আর আমাদের সঙ্গে যারা আজকে অতিথিরা আছেন পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, একজন কবি এবং জাতীয় প্রেস ক্লাবের সাহিত্য পত্রিকার সম্পাদক, আমাদের সকলের প্রিয় শাহিন চৌধুরী। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শারমিন জাফর আইভি। আজকে বাজাবেন সুলতান এবং সজীব। আমরা প্রথমে যাচ্ছি আলোচনায় শাহিন চৌধুরী। শাহিন চৌধুরী, আমরা নজরুলকে অনেক অভিধায় অভিহিত করি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, জাগরণের কবি, মানবতার কবি, কোনো শেষ নেই তার অভিধার। কিন্তু নজরুল কিন্তু ছিলেন স্বাধীনতার বাণীবাহক, স্বাধীনতার মূল মন্ত্রদাতা এবং আমি মনে করি স্বাধীনতার যে ঈগল, সোনালী ঈগল ছিলেন নজরুল। আজকে এই যে স্বাধীনতার মাস চলছে, হয়তো আপনি যখন আপনার আলোচনাটি যখন আমরা বর্দায় দেখতে পাবো তখন হয়তো স্বাধীনতার মাস থাকবে না, কিন্তু সারা বছর ব্যাপী তো স্বাধীনতার মাস, রাইট? তাই না? তো নজরুল যে স্বাধীনতার মূল বাণীবাহক ছিলেন, নজরুলের স্বাধীনতার চিন্তাটা কী ছিল? নজরুলকে নিয়ে আলোচনা করতে তার বিচিত্র পেশা, বিচিত্র অভিজ্ঞতা, বিচিত্র দর্শন, বিচিত্র, তার কোনো আলোচনার কোনো জায়গার কোনো শেষ নাই। নজরুলের এত ভিন্নতা কেন আসছে? আমি যেটা মনে করি, নজরুলের তার পেশাগত কারণেই তার অভিজ্ঞতা ছিল বিস্তর। এই এক নজরুল, তিনি মক্তবে চাকরি করেছেন, তিনি রুটির দোকানে রুটি বানিয়েছেন, তিনি সেনাবাহিনীতে চাকরি করেছেন, তিনি লেটোর যাত্রা দলে কাজ করেছেন এবং তিনি সাংবাদিকতা করেছেন। এর আগে আমরা একবার আলোচনা করেছি। এবং হিজ মাস্টার ভয়েজে সুরকার ছিলেন, তিনি সুরকার ছিলেন এবং তিনি নিজে গান করেছেন। তিনি একজন ভালো আবৃত্তি পরিচালক, চলচ্চিত্র সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র সঙ্গীত পরিচালক। কোনটা নাই নজরুলের? এবং রাজনীতিবিদ। এই যে তার যে বিচিত্র পেশা, এই বিচিত্র পেশাই তাকে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চার করতে সহযোগিতা করেছে। আর তার পরিস্ফুটন ঘটেছে তার লেখনীতে। তার লেখনীতে এই জন্য আপনি বলেছেন যে তাকে যদি সাম্যের কবি বলি, তাকে দ্রোহের কবি বলি, তাকে প্রেমের কবি বলি, তাকে মানবতার কবি বলি, তাকে স্বাধীনতার কবি বলি, সকল ক্ষেত্রে তিনি প্রযোজ্য। এই রকম বিচিত্র অভিজ্ঞতা এবং বিচিত্র বৈচিত্র্যমুখী লেখনী আর কোন কবির আছে বলে আমার জানা নেই। এবং তার কর্মযোগ্য বিশাল। হ্যাঁ, কর্মযোগ্যও ছিল, কিন্তু সময় কিন্তু 20 বছর, 22 বছর টোটাল। 22 বছর তো আস্তে আস্তে আমরা 22 বছর ধরি। এবং এটা একটা ভালো জিনিস পয়েন্ট আউট করেছেন। এটা কিন্তু আমাদের জন্য, বাঙালিদের জন্য দুর্ভাগ্য যে নজরুলকে আমরা মাত্র পেয়েছি 22 বছর। 29 বছর তিনি কিন্তু বাকরুদ্ধ ছিলেন। 29 বছর, তার আগেরটা তার শৈশব কৈশোরকাল, সেই কালটা আমরা ধরবো না। তার মানে এই 29 বছর যদি আমরা নজরুলকে পেতাম, তাহলে নজরুলকে বিশ্ব দরবারে আমার মনে হয় না যে আর কোনো কবি, আর কোনো গীতিকার, আর কোনো লেখক নজরুলকে ওভারটেক করতে পারত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে নজরুলকে এই 29 বছর আমরা পাইনি। এখন আজকের যে আপনার আলোচনার বিষয় স্বাধীনতার চেতনা, তার ভিতরে কেন এই চেতনাটা এসছে? এই যে বিচিত্র পেশা, বিচিত্র অভিজ্ঞতার কারণে। আজকে নজরুলকে নিয়ে এই বিষয়টা আলোচনাই আসে না, নজরুলকে সেইভাবে মূল্যায়নই করা হয় না। ভারতবর্ষের প্রথম স্বাধীনতার, পূর্ণ স্বাধীনতার দাবিদার হচ্ছে নজরুল ইসলাম। হ্যাঁ, প্রথম। তার আগে কোনো রাজনীতিবিদ কেউ কিন্তু স্বাধীনতা চায়নি।
আমি একটা ডেট দিয়ে বলি আপনাকে তিনি কখন বলেছিলেন। এটা নজরুল 1922 সালের 13 অক্টোবর, 1922 সালের 13 অক্টোবর ধূমকেতু পত্রিকায়, তিনি ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন এবং ধূমকেতুর পথ নামে একটি সম্পাদকীয় লিখেছিলেন, যে সম্পাদকীয়তে তিনি ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা দাবি করেন। এর আগে কোনো রাজনীতিবিদ, কোনো লেখক, কোনো বুদ্ধিজীবী ভারতবর্ষের স্বাধীনতার দাবি করেন একজন কবি। এবং এখানে আমি একটু শেষ করি তারপরে আলোচনাটা। এই সম্পাদকীয়তে তিনি কি লেখেন সেই ভাষাটা দেখেন। তিনি লিখেছেন যে আমি স্বরাজ বুঝি না। কথাটা এক এক মহারথী এক এক রকম বলে। হ্যাঁ, ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশিদের হাতে থাকতে পারবে না এবং স্বাধীনতা রক্ষা, শাসন করার ক্ষমতা শুধুমাত্র ভারতবাসীদের হাতে থাকবে। কোনো বিদেশি মোরলীপানা এখানে চলবে না। এখন যারা শাসক হয়ে দেশকে শ্মশানে পরিণত করেছেন তাদেরকে পাত্তারি গুটিয়ে বোসকা পুটুলি বেঁধে সাগর পাড়ি দিতে হবে। কাদের বলেছে? ব্রিটিশদেরকে। পাত্তারি বেঁধে বোসকা পুটুলি গুটিয়ে সাগর পাড়ি দিতে হবে। এই কথা তখন কেউ বলে নাই। কিন্তু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই ধরনের কথা বলা গর্হিত অপরাধ ছিল। ভেঙে দিল। হ্যাঁ, আপনি জানেন এই লেখনির কারণে নজরুলের 1 বছর সশ্রম কারাদণ্ড হয় এবং ওই ধূমকেতু পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। এই হচ্ছে নজরুল। মানে এই যে সাহসিকতা, এই যে দুর্দান্ত দাপট, এই যে শুধু কি লেখনি তো সেইটা কিন্তু আর কারোর মধ্যে এটা একটা বড় দেশপ্রেমের তো একটা জায়গা। শুধু এটা গেল ভারতবর্ষের স্বাধীনতা। আজকে আমরা যে স্বাধীনতার কথা আপনি বললেন, এই বাংলার স্বাধীনতার স্বপ্ন কিন্তু নজরুল দেখেছিলেন। অবশ্যই। কখন বছরে 100 বছর আগে। আমি ডেট সহ বলি, তিনি 1339 বাংলা, হ্যাঁ বাংলা 3রা বৈশাখ নগজল পত্রিকায় তিনি বাঙালির বাংলা এই নামে একটি প্রবন্ধ লেখে। বাঙালির বাংলা, সেই বাংলায় সেই প্রবন্ধে কিন্তু তিনি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেন। নামটিও বাংলাদেশ। হ্যাঁ, তার বাংলাদেশ। তার কবিতার 2টি লাইন আমি বলি। নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। সেই থেকেই কিন্তু আমরা আজকের এই যে বাংলাদেশ কথাটা তো তখন ছিল না। ব্রিটিশ আমলে এটা বাংলাদেশ নয়, এটাকে আপনি জানেন এটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। এই যে বাংলাদেশ এই শব্দটা নজরুল কিন্তু নিয়ে আসছেন এবং সেইটাই আজকে আমরা 9 মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, আমরা রক্তপাতের মাধ্যমে আমরা 1900 তিনি বারবার বলছেন বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাংলার জয় হোক। এই কথা বারবার তিনি বলছেন। আমরা একটু গান শুনে আসি। আইভি, আপনি গানটি করুন। জি, আমি একটি রাগ প্রধান গান পরিবেশন করছি। রেখে যায় শত
চাহিবে কে কোথা সজল মেঘ ঘেরা নিশীথে আমারে দিব না বলিতে প্রিয় আমারে দিব না বলিতে গোধূলি ধূসর আকাশে হেরিবে আমার মুরলি ভাসে গোধূলি ধূসর আকাশে হেরিবে আমার মুরলি ভাসে তব পদ দলিত ফুলের বাসে পড়িবে মনে আমারে চকিতে প্রিয় আমারে দিব না ভুলিতে হে প্রিয় আমারে দিব না ভুলিতে মোর স্মৃতি তাই রেখে যায় শত গীতে মোর স্মৃতি তাই রেখে যায় শত গীতে প্রিয় আমারে দিব না ভুলিতে হে প্রিয় আমারে দিব না ভুলিতে আমারে দিব না ভুলিতে আমারে দিব না ভুলিতে খুব ভালো গেয়েছেন আপনি আইভি। বরাবর যাচ্ছে আলোচনায় শাহীন চৌধুরী। আমরা আলোচনা করছিলাম নজরুলের স্বাধীনতার চিন্তা নিয়ে এবং মানুষের মুক্তির চিন্তা নিয়ে। তো আপনি বলছিলেন যে বাংলাদেশ যে দেশটি হবে সেটা স্বপ্নদ্রষ্টা ছিলেন নজরুল এবং তিনি আগে বুঝতে পেরেছিলেন 100 বছর আগে যখন স্বাধীনতা যুদ্ধ হবে কিনা কেউ জানতো না, কিন্তু তিনি জানতেন তখন তো ভারতই স্বাধীন হয়নি। যে বাংলাদেশের নামে একটা দেশ হবে, সেখানে বাঙালিদের অধিরাজ্য হবে, বাঙালিদের রাজ্য হবে। সেটা সেই রাজ্য কি গঠন করতে পেরেছি আমরা? সেই সমগ্র বাঙালিদের নিয়ে একটা দেশকে আমরা গঠন করতে পেরেছি না? সেই কথা যদি বলেন তাহলে আমরা পারিনি। নজরুলের সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হয়নি, কারণ সেই বাংলার যে স্বপ্নটা ছিল, সেই বাংলার স্বপ্নটা ছিল আজকে আমাদের এই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এটা সহ কিন্তু একটা বাংলাদেশ, নজরুলের বাংলাদেশ। আপনার মনে থাকতে পারে যে মৌলানা ভাসানী কিন্তু যখন আন্দোলন চলছিল, দেশভাগের যে ইয়েটা চলছিল, তখন কিন্তু এইভাবেই ভাগের কথা বলেছিলেন। কিন্তু এখানে ব্রিটিশরা যাবার সময় তারা যে একটা খণ্ডিত মানচিত্র করে দিয়ে গেছে, এটা কিন্তু তাদের একটা পলিসি। করে দিয়ে গেছে যে বাংলাকে 2 ভাগ করে দিয়ে গেছে, 3 ভাগ করে দিয়ে গেছে। কিন্তু আমাদের যারা এখানে রাজনীতিবিদ ছিলেন, যা ওই সময় যারা পাকিস্তানের আন্দোলনের সঙ্গে ছিলেন, তারা মোহাম্মদ আলী জিন্না বলেন বা লিয়াকত আলী খালিন বলেন, যারাই আছেন, তারা কিন্তু সেই দায়িত্বটা পালন করতে পারেননি। জওহরলাল নেহরু কিন্তু ঠিকই সেই দূরদর্শিতা তারা দেখাতে পারেননি। নেহরু কিন্তু তার অংশটা ঠিকই নিয়ে গেছে। সুতরাং এই জায়গায় যদি আপনি বলেন, নজরুলের স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হয়নি। আর ব্রিটিশদের এই ঝামেলাটা শুধু কিন্তু ভারতবর্ষে না, সারা পৃথিবীতে কিন্তু তারা একটা একটা করে গোলযোগ লাগিয়ে গেছে। আপনি জানেন সিঙ্গাপুর কিন্তু একসময় মালয়েশিয়ার পার্ট ছিল ব্রিটিশ আমলে বা এর সময়, এবং ব্রিটিশরা যখন ওটা সেরে দেয়, সিঙ্গাপুরটা কিন্তু ছিল মালয়েশিয়ার একটা কমার্শিয়াল ক্যাপিটাল। আপনারা জানেন, আমাদের যেমন চিটাগাং একটা বাণিজ্যিক রাজধানী, সেরকম। এবং ওরা যাওয়ার সময় সিঙ্গাপুরের স্বাধীনতা দিয়ে গেছে। এবং এখন দেখেন মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এটা কিন্তু দ্বন্দ্ব লেগেই আছে। এবং একই অবস্থা হংকংকে
তো তারা এই ছাড়ার পরে দীর্ঘদিন একটা চুক্তির ভিত্তিতে তাদের নিয়ন্ত্রণে রেখেছিল। ফাইনালি অবশ্য চায়না একটি সুপার পাওয়ার হওয়ার কারণে সেই চুক্তিটা থেকে তারা পিছিয়ে গেছে এবং তারা ছেড়ে দিয়ে গেছে। সো এই ব্রিটিশদের এই কুটো চালে পড়ে আমরা কিন্তু আসল বাংলা, নজরুলের স্বপ্নের বাংলা, কবিগুরুর স্বপ্নের বাংলা কিন্তু আমরা পাইনি। আর পাইনি বলেই আজকে দেখেন দুই বাংলার মধ্যেও কিন্তু এখন নানা ইস্যুতে মতভেদ, নানান বিষয় নিয়ে মতভেদ। একটা বিষয়ই দেখেন না, আমরা পয়লা বৈশাখ পালন করি কবে? 14ই এপ্রিল। আর আমাদের পশ্চিমবঙ্গের ভাইয়েরা করেন 15ই এপ্রিল। মানে বাংলা নববর্ষ নিয়েই কিন্তু আমরা দুই বাংলা দুই ভাগ হয়ে আছি। তারা লোকনাথ ক্যালেন্ডার অনুসরণ করছেন, আমরা পরবর্তীতে যে মডারেট সেটা অনুসরণ করছি। তার মানে কি, নজরুলের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হলো না, আমরা করতে পারলাম না। এই হয়তো অদূর ভবিষ্যতে কখনো হবে, আমরা হয়তো থাকবো না, কোনো নতুন প্রজন্মের সেটা দেখবে। তবে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের তিনি জাতীয় কবি, তিনি ওই যে নম 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 বাংলাদেশ মম চিরমন নম চিরমধুর, এটা পড়লে মনে হয় বাংলাদেশই তার মধ্যে আছে এবং সেই দেশেই আমরা আছি। এবং বাংলাদেশ বলতে যেটাকে বোঝায় সেটা কিন্তু আমাদেরই অংশটুকু। পশ্চিমবঙ্গ কিন্তু ওরা বাংলাদেশ না, বা আসাম যদি বলেন সেটা কিন্তু নামটাই আলাদা, ত্রিপুরা নামটাই আলাদা। বাংলাদেশ বলতে যেটা আমরা, কিন্তু সেই বাংলাদেশটা হয়েছে খণ্ডিত। যেটা নজরুল চেয়েছিলেন সেই বৃহৎ বাংলাটা আমরা পাইনি। এটা আমাদের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, এখানে নজরুলের ব্যর্থতা না। তিনি তো সারা জীবন সংগ্রাম করে গেছেন। আপনি মনে থাকতে পারে যে এই আন্দোলন করতে গিয়ে তিনি যে দীর্ঘদিন কারাগারে একটানা 39 দিন তিনি অনশন করেছেন। কোন রাজনীতিবিদ এটা করেছে? একটানা তিনি মৃত্যুর পথে চলে গেছেন, স্যালাইন দিয়েও তাকে বাঁচানো যাচ্ছিল না। এইরকম একটা অবস্থায় তিনি তখন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন বয়োবৃদ্ধ, রবীন্দ্রনাথের চিঠির কারণে তিনি কিন্তু অনশন ভঙ্গ করেন। আর কারো কথা তিনি শোনেন নাই, কিন্তু রবীন্দ্রনাথ তাকে লিখেছিলেন যে নজরুল, তোমার কাছে তুমি যদি তোমাকে শেষ করে দাও তাহলে বাংলা সাহিত্য ক্ষতিগ্রস্ত হবে। আমরা অনেকেই বিভ্রান্তিতে ভুগি নজরুল রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে। আমরা জানি না যে তাদের ভিতরে, অনেকেই জানে না, কিন্তু তাদের ভিতরে যে কি মধুর সম্পর্ক ছিল এটা আমরা জানি, যারা আমরা সাহিত্য বা এই এরিনাতে চলাচল করি। এই রবীন্দ্রনাথের চিঠির কারণেই কিন্তু নজরুল 39 দিনের অনশন ভঙ্গ করেন এবং তিনি জীবনে বেঁচে যান। তার কিন্তু মৃত্যু এইরকম, এটা কথিত আছে যে রবীন্দ্রনাথের চিঠি তার হাতে পৌঁছেনি, কিন্তু তিনি শুনেছিলেন যে একটা চিঠি এসছে, এরকম কথা আছে। যাই হোক, তারপরেও যে অনশন ভঙ্গ করেছিলেন তিনি, এবং আমরা যে তাকে পেয়েছিলাম ফিরে আবার, কিন্তু কখনো কখনো বলা যে জেলের মধ্যে তাকে নির্যাতন করা হয়েছিল, স্লো পয়জনিং করা হয়েছিল, এর জন্য তিনি ধীরে ধীরে সেটার প্রতিফলনই তো আমরা দেখলাম তার জীবনে। তাই যে আমরা শুরুতে যে আলোচনায় বললাম যে 29 বছর কিন্তু তিনি জীবতী ছিলেন, কিন্তু তিনি তার বাকরুদ্ধ ছিলেন। তিনি চিন্তা করতে পারতেন, হয়তো কিছু লেখার চেষ্টা করতেন, কিন্তু তার সেই ক্ষমতা ছিল না, সক্ষমতা। কিন্তু নজরুলের অস্থির অবস্থায় কাটিয়েছেন, যে মনোকষ্টে কাটিয়েছেন, এটা এই ষড়যন্ত্রেরই অংশ। আপনি যেটা বলেছেন যে কারাগারে স্লো ভয়েসিং হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু এগুলো আমি মনে করি যে আজকের দিনে হলো এটা গবেষণা হওয়া দরকার, এটা রিসার্চ হওয়া দরকার। নজরুলের কি কারণে তিনি স্মৃতিভ্রষ্ট হয়েছিলেন, এটা অবশ্যই গবেষণা বেরিয়ে আসা হওয়া দরকার। নজরুলের স্বাধীনতার চিন্তা জারি থাকবে, এবং আমরা মনে করি যে নজরুলের যে সার্বভৌম একটা বৃহৎ বাংলার স্বপ্ন দেখছেন, হয়তো কোনো কালে সেটা হয়তো হবে, যেমন ভাবে আমরা গত 5ই আগস্টের আমরা পেলাম, সেরকম কিছু হয়ে যেতে পারে। পৃথিবী বদলে যাচ্ছে নানা রকম ভাবে, এবং সে বদলের পক্ষেই নজরুল ছিলেন। তিনি বলছেন, পাতাল ফুড়ে নামবো নিচে উঠবো আমি, আকাশ ফুড়ে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। সেটা তখন ঘটছে। অনেক ধন্যবাদ। আমরা গানে যাচ্ছি। আইভি, কোন গানটি শুনবো? আমি আরেকটি রাগ প্রধান গান পরিবেশন করছি। শত জনম
যে চাহিয়াছে ভুলে একদিন, সেই জানে তোমারে ভোলা কি কঠিন। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সেই জানে তোমারে ভোলা কি কঠিন। তোমার স্মৃতি তাই মরণের সাথী হয়, তোমার স্মৃতি তাই মরণের সাথী হয়। মেটে না প্রেমেরও পিয়াসা, এ কি অসীম পিয়াসা। শত জনম গেল তবু মিটিল না, শত জনম গেল তবু মিটিল না তোমারে পাওয়ার আশা। এ কি অসীম পিয়াসা, এ কি অসীম পিয়া, এ কি অসীম পিয়া, এ কি অসীম পিয়াসা। অনেক ভালো লাগলো আইভি, আপনার গানটি অনেক সুন্দর। ধন্যবাদ। আপনি দুটি গানই খুব চমৎকার করেছেন এবং নজরুলের গানের উপরে আপনার দক্ষতা, এটা আমাদের বেশ আনন্দ দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। একদম শেষে এক কথাই বলবেন যে নজরুলের যে স্বাধীনতার চিন্তা, সেটি যে একটা সর্ববৃহৎ বাংলার স্বপ্ন দেখে, সেটা কখনো আমরা পাবো কিনা এক কথায় বলুন। আপনি তো বলেছেন যে হয়তো পাবো, কিন্তু আমরা হয়তো দেখে যেতে পারবো না। আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম হয়তো পাবো। কোনো না কোনো পৃথিবীতে সময়। যুগে যুগে কিন্তু মানচিত্র বদল হয়। এটা কিন্তু মানচিত্র কিন্তু মানে চিরস্থায়ী নয়। সুতরাং আমরা যে পাবো না সে কথা আমি বলছি না, নিশ্চয়ই পাবো। সেই প্রত্যাশা আমাদের থাকতেই পারে, অনেক যেহেতু আমাদের ধন্যবাদ। কবিগুরুর ছিলেন, জাতীয় কবির ছিলেন, সেই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে এবং অনেক আমরা অনেক ধন্যবাদ অবশ্যই আপনাকে। অভিন্ন বাংলা পাবো। সায়ন চৌধুরী অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে এসে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য। আইভিকে অনেক ধন্যবাদ অসাধারণ গান করবার জন্য, অসাধারণ তবলা বাজানোর জন্য সুলতানকে, এবং অসাধারণ কিবোর্ড বাজানোর জন্য সজীবকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা আজকে স্বাধীনতার চিন্তা এবং আমাদের নজরুলের যে মূল থিম, সেটি হচ্ছে মানুষের মুক্তি, সেই বিষয়ে আমরা কথা বলেছি। আমরা জানি যে মুক্তির চেতনা, স্বাধীনতার চেতনা ছাড়া একটা জাতি বড় হতে পারে না, এবং কৃতদাসের জাতির কোনো মূল্য নেই। নজরুল সেই কৃতদাসত্ব থেকে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন এবং মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটি হচ্ছে তার মাহাত্ম্য, সেটি হচ্ছে তার গৌরব, সেটি হচ্ছে তার বিজয়। আমরা এই আয়োজনে সেই কথা বলবার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, চলুন আমরা নজরুলের বিশ্বে থাকি, নজরুলকে ভালোবাসি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।